বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিটস। তাহলে বেন প্রাইস যে এমিনেন্ট বিখ্যাত ডিটেকটিভ, সে জানতো যে জিমির স্বভাব কীরকম, সে কীভাবে ডাকাতি করে, সেটা বেন প্রাইস খুব ভালোভাবেই জানতো। হি হ্যাড লার্ন দেম ওয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস। তাহলে বেন প্রাইস এইসব ব্যাপারে কখন জানতে পেরেছিল? যখন বেন প্রাইস স্প্রিংফিল্ডের কেসটা মানে ডাকাতির ঘটনা যখন সে ইনভেস্টিগেশন করছিল, তখন এই যে জিমি ভ্যালেন্টাইনের যে বিশেষ বৈশিষ্ট্য ডাকাতি করা, সেগুলো জানতে পেরেছিল। লং জাম্পস, তাহলে জিমি কীভাবে ডাকাতি করে? লং জাম্পস, লম্বা লম্বা লাফ দেয়। কুইক গেট অ্যাওয়েজ, মানে তাড়াতাড়ি যেখানে ঘটনা ঘটাচ্ছে সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলে যায়। নো কনফিডারেন্স মানে কোনো হেল্পার বা তার কাজে কোনো সহযোগী থাকে না। অ্যান্ড আ টেস্ট ফর গুড সোসাইটি, এবং সমাজে উঁচু সমাজের সোসাইটির সঙ্গে বা ভালো লোকজনের সঙ্গে তার একটা মেলামেশার, সেটার একটা ঝোঁক থাকে জিমির, সেটা সবসময় ছিল। দিস ওয়েজ হ্যাড হেল্প মিস্টার ভ্যালেন্টাইন টু বিকাম আ নোটেড অ্যাজ এ সাকসেসফুল ডজার অফ রিট্রিবিউশন। এইভাবে এই সমস্ত জিনিসগুলো জিমিকে কী করেছিল? ডজার করেছিল, মানে জিমিকে সাহায্য করেছিল ডজার করতে, মানে এড়িয়ে চলতে। রিট্রিবিউশন মানে প্রাপ্ত যে শাস্তি, তার যে যোগ্য শাস্তি, সেইগুলো থেকে তাকে এড়িয়ে চলতে এই বিশেষ বিষয়গুলো, বৈশিষ্ট্যগুলো জিমি সাহায্য করেছিল। তাহলে বিশেষ বৈশিষ্ট্যগুলো কী কী? একটা ছিল লম্বা মানে বড় বড় লাফ ফেলে পালাতো, খুব তাড়াতাড়ি ঘটনাস্থল থেকে যেখানে ঘটনা ঘটাতো চুরি ডাকাতি, সেখান থেকে চলে যেত, আর কোনো হেল্পার রাখতো না, নিজেই যা করতো নিজেই করতো। এবং গুড সোসাইটি মানে চুরি ডাকাতি করার পর সমাজে উচ্চবর্ণের লোকের সাথে এমনভাবে মিশে যেত যে লোকে ধরতে পারতো না এ জিমি একটা ডাকাত। ঠিক আছে, তারপর দেখ, ইট ওয়াজ গিভেন আউট দ্যাট বেন প্রাইস হ্যাড টেকেন আপ দ্য ট্রায়াল অফ দ্য ইলিউসিভ ক্র্যাকসম্যান। ইট ওয়াজ গিভেন আউট টু বেন প্রাইস, এটাকে বেন প্রাইসের দায়িত্ব দেওয়া হয়েছিল টু টেকেন আপ দ্য ট্রায়াল অফ দ্য ইলিউসিভ ক্র্যাকসম্যান। ইলিউসিভ মানে হচ্ছে ক্লেভার বা ধূর্ত। এই যে ধূর্ত সিন্ধুক যে ভাঙছে, এরকম একজন মানে বিখ্যাত বলার দরকার নেই, কুখ্যাত যে একদম ডাকাত কুখ্যাত ডাকাত যে জিমি ভ্যালেন্টাইন, তার ধরার দায়িত্ব এসে পড়েছিল বেন প্রাইসের ওপর। অ্যান্ড আদার পিপল উইথ বাগলার প্রুফ সেফ ফেল্ট মোর অ্যাট ইজ। যখন এই ঘটনাগুলো এই বেন প্রাইসের হাতে দায়িত্ব এসে পড়লো, তখন অন্য যে সমস্ত লোকরা ছিল যাদের বাগলার প্রুফ শিপ ছিল, তারাও একটু ইজ মানে একটু আরাম বা একটু স্বস্তি পেলো যে বেন প্রাইসের মধ্যে একজন বিখ্যাত ডিটেকটিভ এবার ঘটনার দায়িত্ব নিয়েছেন। দেখ ওয়ান আফটারনুন জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড হিজ সুটকেস ক্লাইম্বড আউট অফ দ্য মেল হ্যাক ইন এলমোর। একদিন বিকালবেলায় জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড হিজ সুটকেসটা নিয়ে নিজে ক্লাইম্ব করবে না, মানে জিমি ভ্যালেন্টাইন তার হাতে সুটকেস নিয়ে মেল হ্যাক ইন দ্য এলমোরে মেল হ্যাকের উদ্দেশ্যে যাত্রা করেছিল। আর লিটল টাউন 5 miles অফ দ্য রেল রোড ডাউন ইন দ্য ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরকানসাস। তাহলে এটা কোথায়? আর লিটল টাউন, এটা এলমোর হচ্ছে একটা ছোটো শহর। 5 miles অফ দ্য রেল রোড মানে রেল লাইন থেকে সেটা 5 মাইল দূরে। ইন দ্য ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরকানসাস। আরকানসাস হচ্ছে আমেরিকার একটা প্রভিন্স বা একটা রাজ্য আরকানসাস। সেই আমেরিকার সেই প্রভিন্সকে ব্ল্যাক জ্যাক বলা হচ্ছে কেন? তাসের এক ধরনের খেলা হয় ব্ল্যাক জ্যাক, বা সেখানে জুয়া টাইপের বলতে পারিস। সেই আরকানসাস রাজ্যে জুয়া খেলাটা প্রচুরভাবে বিখ্যাত ছিল, ওই জন্য ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরকানসাস বলছে। আর একটা ব্ল্যাক জ্যাক বলছে তার কারণ হচ্ছে ওখানে ওক গাছ জন্মাতো, এবং সেখানে ওক গাছের যে কাঠ বা তার রং ছিল কালো রঙের, ওই জন্য এই দুটো জিনিসের সঙ্গে সামঞ্জস্য রেখে ওটাকে বলা হচ্ছে ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরকানসাস। তাহলে আরকানসাসের বৈশিষ্ট্য কি? সেখানে ব্ল্যাক জ্যাক বলে যে তাসের গেম, সেটা খুব বিখ্যাত ছিল, এবং ওখানকার যে ওক ট্রির যে কাঠ, সেখান থেকে যে কাঠ পাওয়া যেত, সেই কাঠের রং ছিল কালো, ওই জন্যই জায়গাটার নাম হচ্ছে ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরকানসাস। জিমি লুকিং লাইক অ্যান অ্যাথলিট ইয়ং সিনিয়র জাস্ট হোম ফ্রম কলেজ। জিমি যখন ওখানে পৌঁছলো, তাকে মনে হচ্ছে না একটা ইয়ং অ্যাথলিট, মানে একজন ক্রীড়াবিদ যে খুব বয়স কম। সে কোথা থেকে এসেছে? জাস্ট হোম ফ্রম কলেজ, জাস্ট হোম ফ্রম কলেজ মানে কলেজ থেকে জাস্ট বাড়ি ফিরছে এরকম অবস্থায়। ওয়েন ডাউন দ্য ব্রড সাইড ওয়াক টুয়ার্ডস দ্য হোটেল। রাস্তার বড় যে চওড়া জায়গা দিয়ে সে একটা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছিল। আর ইয়ং লেডি ক্রস দ্য স্ট্রিট। ঠিক সেই সময় একটা যুবতী মহিলা সেই রাস্তাটা ক্রস করে গেল। পাস্ট হিম অ্যাট দ্য কর্নার। রাস্তার একটা কোণে তাদের দুজনের দেখা হলো। অ্যান্ড এন্টার দ্য ডোর ওভার হুইচ ওয়াজ দ্য সাইন দ্য এলমোর ব্যাংক। সেই মহিলাটা একটা রুমে, একটা ঘরে ঢুকে গেল, যে ঘরের ওপরে একটা লেখা কি ছিল? দ্য এলমোর ব্যাংক। তাহলে এলমোর ব্যাংকে ওই মহিলাটা ঢুকে গেল। জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইজ। জিমি ভ্যালেন্টাইন ওই মহিলার চোখের দিকে তাকিয়েছিল। ফরগট হোয়াট হি ওয়াজ। নিজে কী ছিল সে সম্পূর্ণভাবে ভুলে গেল। অ্যান্ড বিকাম অ্যানাদার ম্যান। এবং যেন নতুন একটা কোনো মানুষে সে পরিবর্তন হয়ে গেল। সি লোয়ার্ড হার আইজ অ্যান্ড কালার স্লাইটলি। ওই মহিলাও এটা লক্ষ্য করেছিল। সি লোয়ার্ড হার আইজ, তার চোখটা নামিয়ে দিল মেয়েটা। অ্যান্ড কালার স্লাইটলি মানে একটু লজ্জা পেয়ে গেল, লজ্জায় লাল হয়ে গেল। ইয়ং মেন অফ জিমি স্টাইল অ্যান্ড লুকস ওয়ার স্কার্স ইন এলমোর। জিমির মতো এত হ্যান্ডসাম, মানে ইয়ং মেইন অফ জিমি স্টাইল মানে জিমির মতো এত স্টাইলিশ হ্যান্ডসাম ছেলে এলমোরে তার সেরকম ছিল স্কার্স মানে যেটা অভাব বা কম ছিল, তাই জন্য মেয়েটারও দেখে খুব ভালো লাগলো এই ঘটনাটা।
Jimmy collared a boy that was loafing on the steps of the bank. Jimmy collared মানে পাকড়াও করা বা ধরলো একটা ছেলেকে, সেই ছেলেটা কি করছিল, that was loafing on the steps of the bank, সে লোভ করছিল, লোভ করা মানে উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক ঘুরে বেড়া, তার ব্যাংকের বাইরে একটা ছেলে উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, সেই ছেলেটাকে জিমি ধরলো। as if he were one of the stock holders, মানে জিমি নিজেকে এইভাবে ছেলেটার সামনে মানে দেখাতে চাইলো যে সে যেন ওই ব্যাংকেরই একজন কোনো কাস্টমার বা স্টেক হোল্ডার, স্টেক মানে ব্যাংকের কোনো একটা অংশ তার আছে, এরমভাবে নিজেকে দেখাতে চাইলো ওই ছেলেটার কাছ থেকে যে এদিক ওদিক ঘুরছিল। অ্যান্ড বিগ্যান টু আস্ক হিম কোশ্চেন অ্যাবাউট দ্য টাউন, এবং ছেলেটির কাছ থেকে ওই শহরের সম্পর্কে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে আরম্ভ করেছিল, কিন্তু মনে মনে তো আলাদা কোশ্চেন ছিল। ফিডিং হিম ডাইমস অ্যাট ইন্টারভ্যাল, ফিডিং ইট ডাইমস মানে হচ্ছে ছোটো কারেন্সি বা 10 সেন্ট মতো কারেন্সি, এটা কি বলছে, ফিডিং হিম ডাইমস অ্যাট ইন্টারভ্যালস, মানে কিছু সময় অন্তর অন্তর ওই ছেলেটাকে খাওয়াচ্ছিল কিছু কয়েন তো খাওয়াবে না, মানে ছেলেটা যাতে আরও ইনফরমেশান দেয়, 10 সেন্ট দিচ্ছে আরও একটু ইনফরমেশান দিচ্ছে, এরমভাবে ওকে মানে কয়েনটা দিচ্ছিলো আর ও আস্তে আস্তে করে ছেলেটা ইনফরমেশান দিয়ে যাচ্ছিলো। বাই অ্যান্ড বাই মানে এরপরে দ্য ইয়ং লেডি কেম আউট, ওই মহিলা যে মানে ওই এলমোর ব্যাংকে ঢুকেছিল সেই মেয়েটা ওই ব্যাংক থেকে বেরিয়ে চলে এলো। লুকিং রয়্যালি আনকনসিয়াস অফ দ্য ইয়ং ম্যান উইথ দ্য সুটকেস, সেই মেয়েটা বুঝতে পারছে যে জিমি দেখছে, কিন্তু কীরকম দেখ, রয়্যালি আনকনসিয়াস অফ দ্য ইয়ং ম্যান উইথ দ্য সুটকেস, কিন্তু জিমিকে খুব মানে রয়্যালি মানে রাজকীয়ভাবে তাকে ইগনোর করে চলে গেল। উইথ স্পেসিয়াস গাইল মানে তার মনে একটা যেন কোনো একটা কেয়ারই করে না এরকম একটা মনোভাব নিয়ে সেই মেয়েটা সেখান থেকে চলে গেল। নো সেড দ্য বয়, She's একটা বাদ গেল না। Isn't that young lady Polly Simpson? জিমি কেমন চালাকি করে জিজ্ঞাসা করছে, দেখ জানে ওর নাম অ্যাকচুয়ালি কিছুই জানে না, মানে যেহেতু ওর নামটা ডাইরেক্ট জিজ্ঞাসা করতে পারছে না, ওই জন্য ওই ছেলেটাকে জিজ্ঞাসা করছে, ইজ নট দ্যাট ইয়ং লেডি পলি সিমসন, এই মহিলাটি কি পলি সিমসন? আক্স জিমি জিজ্ঞাসা করলো। উইথ স্পেসিয়াস গার্ল, সরি এই জায়গাটা ভুল বলে দিয়েছিলাম, মানে আগের লাইনটা ওখানে চলে, স্পেসিয়াস গার্ল মানে যেন একটা মানে উদ্গ্রীব কণ্ঠে বা মানে খুব মানে গভীরভাবে প্রশ্নটা করলো। নো সেড দ্য বয়, ছেলেটা বললো না। সি ইজ অ্যানাবেল অ্যাডামস, ছেলেটা অত বুঝতে পারেনি, ও বলে দিয়েছে আসল নামটা কি, বলছে না এটা অ্যানাবেল অ্যাডামস, তাহলে এই মহিলার নাম কি জানা যাচ্ছে, অ্যানাবেল অ্যাডামস। হার পা ওনস দিস ব্যাংক, পা মানে ফাদার, বলছে তার বাবা এই ব্যাংকের মালিক, এলমোর ব্যাংক, সেই ব্যাংকের মালিক হচ্ছে এই মেয়েটার বাবা। তাহলে ভাব, জিমি হচ্ছে ব্যাংকে ডাকাতি করে আর ব্যাংকের মালিকের মেয়ে কি ভালো লেগে গেছে। তারপর দেখ, হোয়াই উড ইউ কাম টু এলমোর ফর, এবার জিজ্ঞাসা করছে ছেলেটা তুমি এলমোরে কেন এসছো। ইজ দ্যাট আ গোল্ড ওয়াচ চেন, এবং হাতের ওই চেনটা দেখে বলছে এটা কি একটা গোল্ডের চেন, মানে ছেলেটা যাকে সেই একটু করে টাকা দিচ্ছিল তারও মানে লোভটা বেড়ে গেছে, তারা টাকায় পোষাচ্ছে না, ওই জন্য জিজ্ঞাসা করছে হাতে তোমার চেনটা কি সোনার, মানে ওইটা আমাকে দিয়ে দাও তাহলে আমি আরও আস্তে আস্তে আরও ইনফরমেশান দেবো। দেখ, আই অ্যাম গোয়িং টু গেট আ বুলডগ, বলছে আমি একটা বুলডগ কিনবো, ছেলেটা বলছে, মানে যাকে জিজ্ঞাসা করছে কোশ্চেনগুলো। গট এনি মোর ডাইমস, বলছে তোমার কাছে কি আর ডাইমস আছে, মানে আর টাকা কিছু দেবে কি আমাকে। জিমি ওয়েন টু দ্য প্ল্যান্টার্স হোটেল, জিমি এইসব একে অ্যাভয়েড করলো, দিয়ে জিমি কোথায় চলে গেল, জিমি ওয়েন টু দ্য প্ল্যান্টার্স হোটেল, এটা একটা হোটেলের নাম, মানে তো ওখানে অন্য শহরে এসে সেখানে তো বাড়ি থাকবে না, ওই হোটেলে গিয়ে উঠলো। রেজিস্টার অ্যাজ রাল্ফ ডি স্পেন্সার, সেখানে নিজের নাম পরিবর্তন করে হোটেলের রেজিস্টার খাতায় কি লিখলো, রাল্ফ ডি স্পেন্সার, নিজের নামটা চেঞ্জ করে ফেললো এখানে। অ্যান্ড এনগেজড আ রুম, এনগেজ মানে দখল করলো, বা এখানে একটা রুম সে নিজের নামে বুক করে ফেললো ওই প্ল্যান্টার্স হোটেলে। শি লিন্ড অন দ্য ডেস্ক, লিন্ড মানে ঝুঁকে থাকা, সেই হোটেলের যে রিসেপশনিস্টের যে ডেস্ক সেখানে একটু ঝুঁকে সে কি জিজ্ঞাসা করছে দেখ। অ্যান্ড ডিক্লেয়ার হিজ প্ল্যাটফর্ম টু দ্য ক্লার্ক, এবং তার যে ডিক্লেয়ার হিজ প্ল্যাটফর্ম মানে ঘোষণা করলো সে কোথায় থাকবে না থাকবে সেগুলো ঘোষণা করলো। হি সেড হি হ্যাড কাম টু এলমোর টু লুক ফর এ লোকেশন টু গো ইন টু বিজনেস, জিমি বলছে আমি এলমোরে এসেছি টু লুক ফর এ লোকেশন টু গো ইন টু বিজনেস, ব্যবসা করবো তার জন্য এটা কোনো জায়গা দেখার জন্য আমি এলমোরে এসেছি, মানে রিসেপশনিস্ট বা ব্যাংকের যে লোক ছিল তাকে তো কিছু বলতে হবে কেন এসেছে, তাকে এরকম অ্যান্সার দিল। হাউ ওয়াজ দ্য শু বিজনেস নাও ইন দ্য টাউন, বলছে এই শহরে জুতোর ব্যবসা করলে কেমন চলবে, জিমি জিজ্ঞাসা করছে। হি হ্যাড থট অফ দ্য শু বিজনেস, বলছে আমি জুতোর ব্যবসার কথাই ভেবেছি। ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং, এখানে কি কোনো সেই রকম জুতোর দোকান আছে। দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লোথস অ্যান্ড দ্য ম্যানার অফ জিমি, ক্লার্কটাও মানে হোটেলের যে ক্লার্ক সেও কিন্তু ইমপ্রেস হয়ে গেছে
সে কিন্তু মানে ফিমেল নয়, মেল ক্লার্কই। দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লোথস অ্যান্ড দ্য ম্যানার অফ দ্য জিমির পোশাক আশাক এবং তার যে ব্যবহার সেটা দেখে হোটেলের ক্লার্কটাও খুব খুশি হয়ে গেছে। হি হিমসেলফ ওয়াজ সামথিং অফ এ প্যাটার্ন অফ ফ্যাশন টু দ্য থিনলি গ্লাইডেড ইউথ অফ এলমোর। মানে সেই হোটেলের ক্লার্কটাও ওই ছোট শহর এলমোরের কিছু যে ফ্যাশনেবল বা সুন্দর দেখতে ছেলেদের মধ্যে নিজেকেও সে ভাবতো আমি একটা খুব সুন্দর দেখতে ছেলে, কিন্তু জিমি যখন এসছে তার কাছে তার নিজের যে অহংকার সেটা যেন ফ্যাকাশে হয়ে গেছে। বাট হি নাও পারসিভড হিজ শর্টকামিংস। এখন সে পারসিভ করতে পারছে, মানে বুঝতে পারছে শর্টকামিংস মানে তার মিস্টেক বা তার ভুলটা, যে সে আমি যে সব থেকে সুন্দর নয়, সেই ক্লার্কটা এবার সেই নিজের ভুলটা বুঝতে পারছে। হোয়াইল ট্রাইং টু ফিগার আউট জিমিস ম্যানার অফ টাইং হিজ ফোর ইন হ্যান্ড, মানে ওই ক্লার্কটা কথা বলতে বলতেই ভাবছে, হোয়াইল ট্রাইং টু ফিগার আউট মানে খুঁজছে বা ভাবছে কি ভাবছে, জিমিস ম্যানার অফ টাইং হিজ ফোর ইন দ্য হ্যান্ড, সে তার জামার কলারটা কীভাবে গুটিয়েছে বা তার টাইটা কীভাবে পড়েছে, তার যে কোটটা কীভাবে পড়েছে, তাদের ড্রেসিং সেন্সটা কীভাবে করেছে সেটা ভাবার চেষ্টা করছে এই ছেলেটা। হি কর্ডিয়ালি গিভ ইনফরমেশন এবং এগুলো দেখতে দেখতে জিমিকে নোটিস করতে করতে ছেলেটা কর্ডিয়ালি মানে খুব বন্ধুত্বপূর্ণভাবে বিভিন্ন ইনফরমেশন যে এলমোর শহরের ব্যাপারে জিমিকে দিতে থাকছে। এটা তাহলে কি ওই হোটেলের ক্লার্কটা। ইয়েস দেয়ার অট টু বি এ গুড ওপেনিং ইন দ্য শু লাইন। এবার ওই ক্লার্কটা বলছে হ্যাঁ এখানে যদি তুমি জুতোর দোকান খোলো ভালোই হবে। দেয়ার ওয়াজ নট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্লেস। বলছে আমাদের এখানে এক্সক্লুসিভ মানে শুধুমাত্র জুতোর দোকান। এক্সক্লুসিভ স্টোর মানে কি, কোনো দোকান সেখানে সেই জিনিসটাই পাওয়া যাবে, অন্য জিনিস পাওয়া যাবে না, বুঝতে পারছি, সেটাকে বলা হচ্ছে এক্সক্লুসিভ স্টোর। বলছে দেয়ার ওয়াজ নট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্লেস। বলছে আমাদের এই এলমোরে কোনো আলাদা করে জুতোর দোকান নেই। দ্য ড্রাই গুডস অ্যান্ড দ্য জেনারেল স্টোর্স হ্যান্ডেল দেম। ড্রাই গুডস মানে শুকনো খাবার বিক্রেতা, জেনারেল স্টোর্স মানে ওদের মুদিখানার দোকান। বলছে এইসব দোকানেই জুতো বিক্রি করা হয়, আলাদা করে কোনো জুতোর দোকান আমাদের শহরে নেই। বিজনেস ইন অল লাইন্স ওয়াজ ফেয়ারলি গুড। বলছে এখানে যে কোনো ব্যবসা, যে কোনো বিষয়ে তুমি ব্যবসা করো, ব্যবসাপত্র মোটামুটি ফেয়ারলি গুড, ভালোই চলবে এখানে। হোপ মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর। ছেলেটা এবার ক্লার্কটা বলছে আমি আশা করি যে মিস্টার স্পেন্সার, মানে নাম চেঞ্জ করলো জিমি, রাল্ফ ডি স্পেন্সার, ওই জন্য ক্লার্কটাকে সম্বোধন করে বলছে আমি আশা করি মিস্টার স্পেন্সার আপনি খুব তাড়াতাড়ি রিলোকেট করবেন বা এখানেই বসতি স্থাপন করবেন এলমোর শহরে। হি উড ফাইন্ড ইট আ প্লিজেন্ট টাউন টু লিভ ইন। বলছে আমি নিশ্চয়ই আপনার কাছে এই টাউনটা খুব প্লিজেন্ট, মনোরম হবে বসবাস করার জন্য। অ্যান্ড দ্য পিপল ভেরি সোসেবল। এখানে যে লোকজন তারা হচ্ছে সোসেবল মানে মানুষের সঙ্গে সামাজিক বা মিশতে ভালোবাসে এখানকার লোকজন। মিস্টার স্পেন্সার থট হি উড স্টপ ওভার ইন দ্য টাউন আ ফিউ ডেজ। মিস্টার স্পেন্সার মানে রাল্ফ ডি স্পেন্সার ওরফে জিমি, সে ভাবছে আমি এই শহরে কিছুদিন থেকেই যাব। অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশন, এবং এখানে কীরকম পরিস্থিতি ব্যবসার সেগুলো জেনে যাব। এখানে দেখ, No, the clerk need not call the boy. He would carry off his suitcase. তাহলে no, the clerk need not call the boy. তাহলে হোটেলের যে স্টাফটা ছিল যার সাথে কথা বলছিল সে বললো আমি কি একটা ছেলেকে দেখে দেবো, আপনার সুটকেসটা বয়ে দিয়ে আসবে আপনার রুম অবধি। he would carry বললো দিয়ে জিমি অ্যান্সার দিচ্ছে দেখ, no, the clerk need not call the boy. আপনার ডাকার দরকার নেই। He would carry off his suitcase himself. বলছে আমি আমার নিজের সুটকেসটা নিজেই বয়ে নিয়ে যাবো। ইট ওয়াজ র্যাদার হেভি। বলছে এটা প্রচণ্ডই ভারী। আসল কারণ তো ভারী নয়, যদি ছেলেটা খুলে আসে ওই সুটকেসের ভেতরে কী আছে, হ্যাঁ সে চুরি যন্ত্রপাতি আছে, যদি বাগ্গিস দেখে ফেলে ওই জন্য বলছে আমি নিয়ে যাচ্ছি, দরকার নেই ডাকার। মিস্টার রাল্ফ স্পেন্সার দ্য ফনিক্স দ্যাট অ্যারাউজ ফ্রম দ্য জিমি ভ্যালেন্টাইন্স অ্যাসেস। তাহলে মিস্টার রাল্ফ ডি স্পেন্সার এই যে নতুন ক্যারেক্টারটা যেটা কী থেকে জন্ম নিয়েছে, জিমি ভ্যালেন্টাইন্স অ্যাসেস মানে জিমি ভ্যালেন্টাইনের ছাই থেকে। এই ফনিক্স বলতে একটা মাইথোলজিক্যাল বা একটা পৌরাণিক পাখি। ফিনিক্স হচ্ছে পাখি, এটা মানে পৌরাণিক ধারণা বা গল্প কথায় আছে যে ফিনিক্স পাখি যখন বয়স হয়ে যায় নিজে থেকেই মানে পুড়ে ছাই হয়ে যায়, দিয়ে ওর ছাই থেকেই আবার একটা নতুন পাখি জন্ম হয়। এখানে জিমির ক্যারেক্টারটাকে, জিমি যে ভ্যালেন্টাইন সেই ক্যারেক্টার তো মানে পুরে শেষ হয়ে গেছে, সেই ছাই থেকেই যেন রাল্ফ ডি স্পেন্সার বলে একটা নতুন মানুষের জন্ম নিচ্ছে। কারণ জিমি তার পুরনো পেশা, পুরনো তার যে আচার আচরণ সেগুলো সব কিছু চেঞ্জ করে ফেলে একটা নতুন মানুষে পরিণত হয়েছে। ওই জন্য ফিনিক্স পাখির সঙ্গে এখানে জিমি ভ্যালেন্টাইনকে তুলনা করছে। দেখ এখানে দেখ, অ্যাসেস লেফট বাই দ্য ফ্লেম অফ এ সাডেন। বলছে জিমি ভ্যালেন্টাইন যেন সেই অ্যাস থেকে নিজেকে একটা নতুন মানুষে পরিণত করেছে। অ্যান্ড অল্টারনেটিভ অ্যাটাক অফ লাভ রিমেইনড ইন এলমোর। এবং তার ভালোবাসায় যে ওই যে তার একটা মনে যে প্রেম জাগলো সেটাই যেন তাকে পুরোপুরি পরিবর্তন করে দিল। অ্যান্ড প্রসপার্ড, এবং সেটা তাকে সমৃদ্ধ করেছিল। হি ওপেন্ড আ শু স্টোর অ্যান্ড সিকিউরড এ গুড রান অফ ট্রেড। বলছে সে একটা জুতোর দোকান খুলেছিল, অ্যান্ড সিকিউরড এ গুড রান অফ ট্রেড, এবং সেই জুতোর দোকানে ভালোই মানে বিক্রি চলছিল।
সোশ্যালি হি ওয়াজ অলসো আ সাকসেস, মানে সামাজিকভাবে সে মানে প্রচুর সম্মান অর্জন করেছিল। অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস, এবং অনেক বন্ধু তার ছিল। অ্যান্ড হি অ্যাকমপ্লিশ দ্য উইশ অফ হিজ হার্ট, এবং সে তার মনের যে ইচ্ছা সেটাকে অ্যাকমপ্লিশ করতে পেরেছিল বা সেটাকেও পূর্ণ করতে পেরেছিল। হি মেট মিস অ্যানাবেল অ্যাডামস অ্যান্ড বিকাম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্মস। সে সেই অ্যানাবেল অ্যাডামস বলে সেই মহিলার সঙ্গে সে সাক্ষাৎ করেছিল। অ্যান্ড বিকাম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড, মানে সে আরও প্রেমে পাগল হয়ে গেছিল। ক্যাপটিভেট মানে বন্দী হয়ে যা, এখানে ক্যাপটিভেট মানে প্রেমে পাগল হয়ে গেছিল। বাই হার চার্মস মানে তার স্বভাবে বা আচার আচরণে। At the end of a year, the situation of Mr. Ralph Spencer was this, মানে একটা বছরের শেষে রালফ ডি স্পেন্সার মানে হরপে জিমি, তার যে সিচুয়েশন কীরকম এসে দাঁড়ালো, হি হ্যাড ওন দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি, সমাজের বিভিন্ন স্তরে তার একটা রেসপেক্ট বা সম্মান তৈরি হয়েছিল। হিজ শু স্টোর ওয়াজ ফ্লাওয়ারিসিং, তার জুতোর দোকানটাও ভালো চলছিল। ফ্লাওয়ারিসিং মানে ফুলে ফেঁপে ওঠা বা খুব ভালোভাবে চলা, ফ্লাওয়ারিসিং। অ্যান্ড হি অ্যানাবেল ওয়ার এনগেজ টু বি ম্যারিড ইন 2 weeks, 2 সপ্তাহ পর তারা দুজনে বিবাহ করতে যাবে। মানে ওই ঘটনাটা প্রথমে হলো, তারপরে মাঝে ঘটনা কি হয়েছে না বলছে না, 1 বছর পরে কি সিচুয়েশন আছে সেটাকে বলে দিল। 1 বছর পরে জিমি জুতোর দোকানও ভালো চলছে, সমাজেও অনেক খ্যাতি অর্জন করেছে, এবং এই 1 বছর পর যখন যে সময়টায় দেখুন বলছে আগামী 2 সপ্তাহ পর জিমি ওই অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে বিবাহ করতে যাচ্ছে। কত পরিবর্তন হয়ে গেল দেখ। মিস্টার অ্যাডামস, দ্য টিপিক্যালি প্লডিং কান্ট্রি ব্যাংকার, অ্যাপ্রুভড অফ দ্য স্পেন্সার। এসে পুরোনো সিনেমা শ্বশুরদের মতো নয় যে না মানবে না, এখানে মিস্টার অ্যাডামস এই টিপিক্যাল প্লডিং ব্যাংকার, প্লডিং মানে একটু মোটা সোটা কর্মঠ একজন ব্যাংকার, মানে হার্ড ওয়ার্কিং ব্যাংকার, সে কিন্তু অ্যাপ্রুভ করলো মিস্টার রালফ ডি স্পেন্সার বা জিমিকে তার জামাই হিসাবে সে অ্যাপ্রুভ করলো বা মেনে নিল। অ্যানাবেলস প্রাইড ইন হিম অলমোস্ট ইকুয়ালড হার অ্যাফেকশন। অ্যানাবেলের একটা প্রাইড বা অহংকার এলো জিমিকে নিয়ে, বা জিমি এত ভালো মানুষ তাকে নিয়ে অ্যানাবেল অহংকার করলো। সেই অহংকারটা তার যে ভালোবাসা, অ্যাফেকশন মানে অ্যানাবেলের যে ভালোবাসা জিমির প্রতি, সেই ভালোবাসা এবং অহংকার দুটোই সমান একবারে। He was as much at home in the family of Mr. Adams and that of Annabel's married sister as if he were already a member. বলছে he was as much at home in the family of Mr. Adams, মানে অ্যাডামসের ফ্যামিলিতে তার এতটাই যাতায়াত শুরু হয়ে গেল। and that of Annabel's married sister, অ্যানাবেলের যে দিদি তার যে শ্বশুর বাড়ি সেখানেও তার এতটা যাতায়াত শুরু হয়ে গেল। as if he were already a member, যেন জিমি বা রালফ ডি স্পেন্সার অলরেডি একটা তাদের পরিবারের সদস্য হয়ে গেছে, এখনো কিন্তু বিবাহ হয়নি। One day, Jimmy sat down in his room and wrote this letter. একদিন, এবার ঘটনাটা টার্ন নেবে দেখ, একদিন জিমি তার ঘরে বসলো and wrote this letter, একটা লেটার লিখছে, which he mailed to the same address of one of his old friends in St. Louis. সেই চিঠিটা লিখছে সেন্ট লুইস বলে একটা জায়গার, তার একটা পুরনো বন্ধুকে জিমি চিঠিটা লিখছে। চিঠিতে কি লিখছে দেখ, ডিয়ার ওল্ড প্যাল, প্যাল মানে হচ্ছে বন্ধু, PAL, প্যাল মানে হচ্ছে বন্ধু। ডিয়ার ওল্ড প্যাল, প্রিয় পুরনো বন্ধু, আই ওয়ান্ট ইউ টু বি অ্যাট সুলিভানস প্লেস। আই ওয়ান্ট ইউ টু বি অ্যাট সুলিভান প্লেস, আমি তোমাকে চাইছি যে তুমি সুলিভানস প্লেস বলে একটা জায়গার নাম, সেখানে তুমি এসো। ইন লিটল রক, যে জায়গাটা লিটল রক বলে একটা জায়গা অবস্থিত, নেক্সট ওয়েডনেসডে নাইট অ্যাট 9 o'clock। তাহলে তুমি সুলিভানস বলে যে জায়গাটায় সেখানে এসো লিটল রকে পরের বুধবার সন্ধে রাত্রি 9টায়। আই ওয়ান্ট ইউ টু ওয়াইন্ড আপ সাম লিটল ম্যাটার্স ফর মি, আমি আমার জন্য ওয়াইন্ড আপ করতে চাইছি, মানে ওয়াইন্ড আপ মানে কোনো কিছুকে পরিসমাপ্তি ঘটনা, তুমি আমার জন্য একটা কাজ করে দাও বা আমার একটা ঘটনা সেটাকে তুমি মানে মিটিয়ে দাও। অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু মেক ইউ আ প্রেজেন্ট অফ মাই কিট অফ টুলস, এবং আমি তোমাকে প্রেজেন্ট করব, উপহার দেবো মাই কিট অফ টুলস, আমার যে চুরি ডাকাতির যে সামগ্রী আছে সেগুলো আমি তোমাকে সেই দিন উপহার দিয়ে দেবো। আই নো ইউ উইল বি গ্ল্যাড টু গেট দেম, আমি জানি তুমি খুব খুশি হবে সেগুলো পেলে। ইউ কুড নট ডুপ্লিকেট দ্য লট অফ $1000, কারণ তুমি সেই যন্ত্রপাতিগুলো ডুপ্লিকেট করতে পারবে না, যদি তুমি $1000ও দাও তাও তোমাকে কেউ সেগুলো ডুপ্লিকেট বানিয়ে দিতে পারবে না। সে বিলি, এবার বিলিকে বলছে, তাহলে যে চিঠিটা লিখছিল এতক্ষণ ওল্ড ফ্রেন্ড বলে অ্যাড্রেস করছিল, তাহলে বন্ধুটার নাম কি জানা যাচ্ছে, বিলি। সে বিলি, I have quit the old business a year ago, বলছে আমি আমার পুরনো ব্যবসা মানে ডাকাতির ব্যবসা সেটা 1 বছর আগেই ছেড়ে দিয়েছি। I have got a nice store, আমি একটা খুব সুন্দর দোকান খুলেছি। I am making an honest living, এবং আমি খুব সৎভাবে জীবনযাপন করছি। And I am going to marry the finest girl on earth 2 weeks from now, আমি পৃথিবীর সবথেকে সুন্দরী মেয়েটাকে বিবাহ করতে চলেছি 2 সপ্তাহ পরে, এটা তার বন্ধুকে লিখে জানাচ্ছে। It's the only life, বিলি, এটাই হচ্ছে আসল জীবন বিলি। দ্য স্ট্রেট ওয়ান, একটা সোজা সরল সাদাসিধে জীবন। আই উড নট টাচ $1 অফ অ্যানাদার ম্যানস মানি নাও ফর $1 million, বলছে আমাকে যদি কেউ $1 million টাকাও দেয় তাহলে আমি আর কোনো অন্য লোকের মানি বা টাকা আমি কোনোদিন আর ছুঁয়ে দেখবো না। আফটার আই গেট ম্যারিড, আমার বিবাহ হয়ে যাওয়ার পর,
আই অ্যাম গোয়িং টু সেল আউট অ্যান্ড গো ওয়েস্ট, আমি সমস্ত ব্যবসাপাতি বিক্রি করে দেবো এবং আমি চলে যাব কোথায়, ওয়েস্ট, পশ্চিমের দেশে চলে যাব। where there won't be so much danger of having old scores brought up against me, যেখানে পশ্চিমের দেশে গেলে কি হবে, where there won't be so much danger, সেখানে কোনো বিপদ থাকবে না, ওল্ড স্কোর মানে পুরনো যে আমার অপরাধ সেগুলো নিয়ে আমাকে কেউ আর দোষারোপ করতে পারবে না, বা সেগুলো নিয়ে আর আমার কোনো চিন্তা করার কিছু থাকবে না। আই টেল ইউ বিলি সি ইজ অ্যান অ্যাঞ্জেল, বলছে আমি বলছি বিলি তুমি বিশ্বাস করো, আমার স্ত্রী যাকে আমি বিবাহ করতে চলেছি সে হচ্ছে একটা অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল মানে পরি। সি বিলিভস ইন মি, সে আমাকে বিশ্বাস করে। অ্যান্ড আই উড নট ডু অ্যানাদার ক্রুক থিং ফর দ্য হোল ওয়ার্ল্ড, বলছে আমাকে যদি পুরো পৃথিবীও বলে আমি কোনো ক্রুক মানে খারাপ কাজ আমি করবই না। বি শিওর টু বি অ্যাট সুলিজ, বলছে সুলিজ মানে সুলিভান জায়গাটাকে সেটাকে শর্টে বলছে, বি শিওর অ্যাট সুলিজ জায়গায় তুমি এসো যেদিন তোমাকে টাইম দিয়েছি। ফর আই মাস্ট ইউ, কারণ আমার তোমাকে সেখানে ওই দিন সেখানে চাই। আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি, আমি আমার সেই সমস্ত চুরির যন্ত্রপাতিগুলো আমি সেদিন নিয়ে যাব। ইয়োর ওল্ড ফ্রেন্ড জিমি, তোমার পুরনো বন্ধু জিমি। বেশ তাড়াতাড়ি পালানো, কুইক গেট অ্যাওয়ে, তাড়াতাড়ি পালানো। দেখ কনফিডারেন্স মানে সহযোগী, কনফিডারেন্স সহযোগী, সহযোগী, কনফিডারেন্স সহযোগী। ডজার অফ রিট্রিবিউশন, ডজার অফ রিট্রিবিউশন লিখিস নি খাতায়? ডজার অফ রিট্রিবিউশন লাইক প্রাপ্ত শাস্তি এড়িয়ে যাওয়া, ডজার মানে এড়িয়ে যাওয়া, আর রিট্রিবিউশন মানে হচ্ছে প্রাপ্ত শাস্তি, প্রাপ্ত শাস্তি বা পানিশমেন্ট, হ্যাঁ মানে যেটা যোগ্য শাস্তি বা যোগ্য শাস্তি এড়িয়ে যাওয়া। ডজার মানে এড়িয়ে যাওয়া, আর রিট্রিবিউশন মানে হচ্ছে যোগ্য শাস্তি বা পানিশমেন্ট। ইলিউসিভ ক্র্যাক্সম্যান, চালাক, আর ক্র্যাক্সম্যান মানে তো সিধেল চোর যেটাকে বলে, সিধেল চোর। ক্র্যাক্সম্যান মানে হচ্ছে সিধেল চোর। তারপর আছে লোয়ার্ড আইস, তাই তো? হ্যাঁ ইজ মানে স্বস্তি, লেখ স্বস্তি, ইএস ইজ স্বস্তি। লোয়ার্ড আইস চোখ নামানো, লোয়ার্ড আইস চোখ নামানো। কালার্ড স্লাইটলি, লজ্জায় লাল হয়ে যাও, লজ্জায় লাল। কালার্ড স্লাইটলি, লজ্জায় লাল। স্কার্স মানে হচ্ছে মানে যেটা কম থাকে, অপ্রতুল, বুঝতে পারবি নাহলে লেখ কম। স্কার্স মানে যেটা অভাব বা কম থাকে সেইটা স্কার্স। হ্যাঁ অপ্রতুল। তারপর লেখ কলার্ড, কলার্ড মানে পাকড়াও করা, পাকড়াও করা, কলার্ড পাকড়াও করা, এ তোকে। তারপর লেখ লোফিং, লোফিং মানে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা, লোফিং মানে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা। ওই লোফার আছে না, এটাকে বলে লোফার, আর লোফিং মানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। তারপর লেখ স্টক হোল্ডার মানে ব্যাংকের অংশীদার, অংশীদার লেখ, অংশীদার, শুধু অংশীদারই লিখে রাখ। ডাইমস, ডাইমস মানে মুদ্রা, ডাইমস মানে মুদ্রা। ইন্টারভ্যালস মানে কিছু সময় অন্তর, ইন্টারভ্যালস কিছু সময় অন্তর, কিছু সময় অন্তর, ইন্টারভ্যালস। জয়া একা যাবি, দেখবি সাইকেলে কেন টেনে না ধরে আবার। জয়ার মুখ হয়ে গেছে সচেতন। হ্যাঁ ইগনোরি মানে সঠিক ইগনোরে লিখে রাখ, মানে বিশাল ইগনোর করেছিল সেইটা বোঝানোর জন্য রয়্যালি আনকনসিয়াস বলছে। স্পেসিয়াস গাইল, স্পেসিয়াস মানে যেটা ধর আপাত দৃষ্টিতে সত্যি লাগলো যেটা মিথ্যা, আর গাইল মানে হচ্ছে ছলনা, মিথ্যে ছলনা লিখে রাখ। স্পেসিয়াস গাইল লাগ মিথ্যে ছলনা, মিথ্যে ছলনা, মিথ্যে ছলনা। তারপর পারসিভড, পারসিভ মানে উপলব্ধি, লিন মানে ঝোঁকা, ডাক দিস নি লিন? ও হ্যাঁ দিয়েছে লিন। পারসিভ মানে হচ্ছে বুঝতে পারা। শর্টকামিংস মানে হচ্ছে মিস্টেক বা ভুল। পারসিভ মানে হচ্ছে বুঝতে পারা, শর্টকামিংস মানে হচ্ছে ভুল। কর্ডিয়ালি মানে আন্তরিকভাবে, কর্ডিয়ালি আন্তরিকভাবে। সোশিয়েবল সামাজিক বা সমাজে মেলামেশা করার মতো।
প্রসপার্ড সমৃদ্ধি, অল্টারনেটিভ আছে। অল্টারনেটিভ কা দাগ দেনি তো, দাগ দেওয়া আছে দেখো। দুই দাগ দিয়েছি। অল্টারনেটিভ দাগ নেই, কি আছে বল, ওয়ার্ডটা কি আছে অল্টারনেটিভ? এই তো এই অল্টারনেটিভ মানে পরিপূরক বা পরিবর্তন। প্রসপার্ড, প্রসপার্ড মানে হচ্ছে ওই ধর মানে সমৃদ্ধ বা ফুলে ফেপে ওটা, মানে ও ধন ঐশ্বর্য সেই ক্ষেত্রে বোঝাচ্ছে। অ্যাকমপ্লিশ, কি দিব সমৃদ্ধ। অ্যাকমপ্লিশড, অ্যাকমপ্লিশ মানে মনের আশা পূর্ণ করা বা শুধু পূর্ণ করা, লেখ পূর্ণ করা। ক্যাপটিভেটেড বাই হার চার্মস, চার্মস, চার্মসের বাংলা কি? ওই মানে আদা যেটাকে বলে না, হিন্দিতে একটা কথা আছে না, মানে তার তার মানে আচরণে মুগ্ধ, লেখ ক্যাপটিভেটেড বাই হার চার্মস, আচরণে মুগ্ধ, হ্যাঁ আচরণে মুগ্ধ। ফ্লোরিসিং, ফ্লোরিসিং মানে হচ্ছে ফুলে ফেপে ওটা, ফ্লোরিসিং ফুলে ফেপে ওটা। প্লডিং কঠোর পরিশ্রমী, ব্যাকরে লেখ মোটা সোটা, মোটা সোটা কঠোর কঠোর পরিশ্রমী হার্ড ওয়ার্কিং ব্যক্তি। প্লডিং। অ্যাফেকশন ভালোবাসা, অ্যাফেকশন ভালোবাসা। ওল্ড পাল পুরনো বন্ধু, ওল্ড মানে হচ্ছে পুরনো, পাল পাল মানে হচ্ছে বন্ধু। ক্রুক মানে ক্রুক বলিনি না, ক্রুক তো লাস্টে আছে, দাঁড়া এখন কোথায় আছে। ওয়েন্ড আপ, ওয়েন্ড আপ মানে কোনো কিছু শেষ করা, ওয়েন্ড আপ মানে হচ্ছে কোনো কিছু শেষ করা বা সমাপ্তি করা, ওয়েন্ড আপ। স্ট্রেট ওয়ান, হ্যাঁ স্ট্রেট ওয়ান সাদাসিধে জীবন, স্ট্রেট ওয়ান সরল সাদাসিধে জীবন বা সাদাসিধে জীবনও লিখতে পারিস, স্ট্রেট ওয়ান। অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল মানে হচ্ছে পরি, অ্যাঞ্জেল পরি। ক্রোক, ক্রোক মানে হচ্ছে খারাপ কাজ, ক্রোক খারাপ কাজ।